আচ্ছা চল স্ট্যাট সিএফকিউ ফিফথ ক্লাস ওকে ফার্স্ট প্রবলেম আমাদের কাছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, ঠিক আছে। এখানে এরকম তিনটে ডাইইলেকট্রিক দিয়ে ফিল করা, K1 K2 K3, তাই তো? আচ্ছা, এর এরিয়াটা হচ্ছে A, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম দেখ, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে, ঠিক আছে, ধর যদি ডাইইলেকট্রিকটা মানে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটাকে যদি ডাইইলেকট্রিক, দুটো ডাইইলেকট্রিক এইভাবে সাবডিভাইড করে, ঠিক আছে, ভার্টিক্যালি, ওকে, সাবডিভাইড করে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ভেতরে যে জায়গাটা, সেটাকে যদি দুটো ডাইইলেকট্রিক এরকম প্যারালালভাবে ডিভাইড করে, তখন আমরা কি ভাবতে পারি, এটা একটা ক্যাপাসিটার, ধর এটাকে C1 বলছি, আর এটা একটা ক্যাপাসিটার, এটাকে C2 বলছি, ঠিক আছে। এবার এইখানে আমি যদি একটা ব্যাটারি কানেক্ট করি, তাহলে এই C1 আর C2 দুটোর অ্যাক্রসেই ভোল্টেজ কি সেম, ভি, এর অ্যাক্রসেও যা এর অ্যাক্রসেও তাই ভি ভোল্টেজ। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বা যদি সেম থাকে দুটো ক্যাপাসিটারের অ্যাক্রসে, তখন আমরা কি বলবো, ক্যাপাসিটার দুটো প্যারালাল। তাহলে আমরা বলবো এরকমভাবে করলে আমরা কি বলবো, এই ক্যাপাসিটেন্স দুটো কি আছে, প্যারালাল আছে, ঠিক আছে, ক্লিয়ার। আর যদি, তাহলে এটা হচ্ছে প্যারালাল, ওকে। আর যদি এটা হরাইজন্টালি সাবডিভাইড করে দুটো ডাইইলেকট্রিক, এই দ্য স্পেস উইদিন দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তাকে, তখন অ্যাকচুয়ালি কেসটা কী হচ্ছে, তুই এইটাকে একটা ক্যাপাসিটার ধরতে পারিস C1, এটাকে ধরতে পারিস C2। এবার তুই দেখ, এর অ্যাক্রসে তুই যদি ব্যাটারি কানেক্ট করিস, তাহলে এখানটায় কী হচ্ছে, দেখ এখানটায় এইভাবে ভাবতে পারিস, এটা প্লাস এটা মাইনাস, তো তাহলে এখানটায় তুই যদি এরকম ভাবিস মাইনাস, ঠিক আছে, প্লাস এরকম ভাবলে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখ এখানটায় কিউ মাইনাস কিউ চার্জ, আবার এখানটায় কিউ মাইনাস কিউ চার্জ, এই কিউ আর মাইনাস কিউ তো জিরো ভাবতে পারি, তাহলে ওই কিউ আর মাইনাস কিউ থেকে গেল যেরকম থাকার ক্যাপাসিটরে, ঠিক আছে। তাহলে এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, এই দুটোর মধ্যে দেখ চার্জ সেম, এখানেও কিউ মাইনাস কিউ, এখানেও কিউ মাইনাস কিউ, তার মানে তো কখন সেটা থাকে, যখন সিরিজ থাকে, ঠিক আছে। তাহলে এই কেসটাকে আমরা বলবো কি সিরিজ, তাই তো, ওকে। তাহলে এখানটায় দুটো ক্যাপাসিটার কি আছে, এই দুটো প্যারালাল আছে, আর তার সাথে এটা কি সিরিজ আছে। তাহলে আমরা কি বলবো, এটা আমরা যদি লিখি সি, মনে আছে আমাদের ফর্মুলাটা হচ্ছে এপসাইলন নট A/D, তাই তো, এটা হচ্ছে ফর্মুলা, ওকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ধর এইটা হচ্ছে কি, টোটালটা এ হলে এইটুকু A/2 হয়ে যায়, আবার টোটালটা ডি হলে এইটুকু কি D/2 হয়ে যায়, এস অর নো। তাহলে আমরা কি বলবো, C1 মানে প্রথম এই ক্যাপাসিটারটা যদি ভাবি, তাহলে কি বলবো, C1 কত হবে, K1, এখানে একটা K এপসাইলন নট A দিয়ে দিই বাই D, তাই তো। তাহলে কত হবে, K1 এপসাইলন নট, এরিয়া কত A/2 বাই কত D/2, তাই তো, ওকে। তাহলে এখান থেকে কত হবে, C1টা K1 এপসাইলন নট A/D, ঠিক তো। এবার কি পরেরটার জন্য কি হবে, C2টা সিমিলারলি সেম হবে, শুধু K2 এপসাইলন নট A/2, তাই তো, D/2, তাহলে এটাও কত হবে, K2 এপসাইলন নট A/D, তাই তো, ওকে। এবার তুই চিন্তা করে দেখ C3টা কি হবে, C3টা মানে এই যে এইটা C1 আর C2 হয়ে গেছে, এবার C3 এটা কি হবে, K3 এপসাইলন নট D/2, K3 এপসাইলন নট, সরি এরিয়া A বাই কত হবে, D/2, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা প্রথম এই দুটো কি হবে,
আমরা কি লিখব যে আছে হচ্ছে তোর প্যারালাল, তাই তো? তাহলে এই দুটোর জন্য আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে? ধর আমি বলছি সাপোজ সি, তাহলে সেটা কী হবে? প্যারালাল হলে সিম্পল প্লাস হয় C1 প্লাস C2। তাহলে সিম্পল কী হচ্ছে এখান থেকে এপসাইলন নট A বাই ডি কমন কত আসছে? K1 প্লাস K2। আর এই যে দুটোর কম্বিনেশন C1 প্লাস C2 তার সাথে C3টা কি? সিরিজ মানে কি হয়? রেসিপ্রোকাল, তাই তো? তাহলে কত হবে? 1/C প্লাস 1/C3। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে? তা C3 ভ্যালুটা বার করে নে 2K3 এপসাইলন নট A বাই ডি। অলরাইট, তাহলে এটা কত আসছে? 1/C ইকুইভ্যালেন্ট 1/C মানে D বাই K এপসাইলন নট A K1 প্লাস K2, রাইট? আর 1/C3 মানে D বাই 2K3 এপসাইলন নট A, ঠিক আছে? এবার এই পুরোটাকে যদি C ইকুইভ্যালেন্ট বলিস তাহলে C ইকুইভ্যালেন্ট কত হয়? পুরোটা। তাহলে এটা কি D, এটা কি A, তাহলে এটা কত হবে? C ইকুইভ্যালেন্টের ভ্যালু পুরোটাকে যদি বলিস। আর ধর এখানে K ইকুইভ্যালেন্ট যদি বলিস তুই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে তুই এখানে কি বলবি? K ইকুইভ্যালেন্ট A বাই K এপসাইলন নট ইকুইভ্যালেন্ট A বাই D। ক্লিয়ার? তাহলে এখান থেকে 1/C ইকুইভ্যালেন্ট কত হবে? D বাই K ইকুইভ্যালেন্ট এপসাইলন নট A। আর এখান থেকে কি D বাই এপসাইলন নট A কমন নিই, তাহলে কত থাকে? 1/K1 প্লাস K2। আর এখানে কত থাকে? 1/2K3। তাহলে এখান থেকে এটা ক্যান্সেল করে দিই, এটা ক্যান্সেল করে দিই, তাহলে আমার কত আসছে? 1/K ইকুইভ্যালেন্টের ভ্যালু 1/K1 প্লাস K2 প্লাস 1/2K3। ঠিক আছে? অলরাইট, দেখ কী হবে প্রবলেমটা। ধর নাম্বার 2, ধর এরকম একটা স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ আছে, তাহলে এখান থেকে ধর আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্টে ই ক্যালকুলেট করব। তাহলে আমরা কিভাবে করি এটা? বাই ইউজিং গসেস ল, তাই তো? অলরাইট, তাহলে আমরা গসেস লর জন্য কি লিখব? আমরা প্রথমে এরকম একটা গসিয়ান স্ফেরিক্যাল সারফেস ভাববো, তাই তো? তাহলে এটার জন্য কত হয়? E ইন্টু 4πr² ইলেকট্রিক ফ্লাক্স, এটা হচ্ছে কিউ এনক্লোজড বাই এপসাইলন, তাই তো? এবার কিউ এনক্লোজড কত হবে? এর ভেতরে কত চার্জ এনক্লোজড আছে? কিউ এনক্লোজডকে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রাল রো ডিভি। ইউনিট ভলিউমের চার্জ রো, ডিভি ভলিউমের রো ডিভি। তাহলে ইন্টিগ্রাল রো ডিভি মানে পুরো ভলিউমের চার্জ, তার মানে এইটুকুর মধ্যে যত চার্জ আছে। এটা কত থেকে কত অবধি ইন্টিগ্রেট হবে? 0 to R। এবার আমরা রো এর ভ্যালু কত? আলফা ডিভাইডেড বাই আর, আলফা বাই আর। আর স্ফেরিক্যাল ভলিউম এলিমেন্টকে আমরা কি বলি? 4πr² dr। ওকে, ফ্রম 0 to R। ওকে, এটা 4πr² dr মনে আছে? অনেকবার করেছি আমরা। তাহলে এখান থেকে কত হবে? 4π আলফা বাইরে করে দিই, ঠিক আছে? আর দিয়ে R² কাটলে কত? R dr, রাইট? এটা কত হবে? 0 to R। তাহলে এখান থেকে কত হবে? কিউ এনক্লোজডের ভ্যালু 4π আলফা ইন্টু R² বাই 2। তাহলে কিউ এনক্লোজড কত আসছে? 2π আলফা R²। অলরাইট, তাহলে এখান থেকে আমরা কত লিখব? E ইন্টু 4π R² হচ্ছে কত? 2π আলফা R² বাই এপসাইলন নট, তাই তো? তাহলে এখান থেকে কি হচ্ছে? এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাচ্ছে? 2। তাহলে ই এর ভ্যালু কত আসছে? আলফা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ারলি এটা কি দেখেই বোঝা যাচ্ছে যে এই জিনিসটা কি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তার মানে এর ভেতরে কি ইলেকট্রিক ফিল্ডটা আর এর উপর ডিপেন্ড করছে না। ক্লিয়ার? এইবার তোকে এখানটায় কি দিয়েছে? ক্যাপিটাল আর এর রেসপেক্টে দিয়েছে, তাই তো? তাহলে দেখ, তোকে যদি টোটাল চার্জের রেসপেক্টে বার করতে হয় তাহলে তুই কি বলবি? ধর টোটাল চার্জ কিউ টোটাল, তাই কিউ টোটালকে তুই কি লিখবি? ইন্টিগ্রাল রো ডিভি
ফ্রম 0 টু ক্যাপিটাল আর, তাহলে পুরো চার্জ পাবি তুই। তাহলে এখান থেকে কী হবে বলতো, 0 টু ক্যাপিটাল আর আলফা বাই আর 4 পাই আর স্কোয়ার ডিআর, রাইট? তাহলে এখান থেকে কত হবে, 4 পাই আলফা কমন, ইন্টিগ্রাল আর ডিআর 0 টু ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে কত হবে, 4 পাই আলফা কত, আর স্কোয়ার বাই 2, তাহলে 2 পাই আলফা আর স্কোয়ার, তাই তো? ওকে, তাহলে এবার তুই চিন্তা করে দেখ, তাহলে এখান থেকে আমরা টোটাল চার্জকে যদি ক্যাপিটাল কিউ বলি, তাহলে আমরা কি বলবো, ক্যাপিটাল কিউ ইকুয়ালস কত, 2 পাই আলফা আর স্কোয়ার। তাহলে আলফার ভ্যালু কত বলবো, কিউ বাই 2 পাই আর স্কোয়ার। তাহলে আলফার ভ্যালুটা আমরা এখানে পুট করে দিতে পারি, তাই তো? তাহলে কত আসছে এর ভ্যালুটা, কত, কিউ বাই 2 পাই আর স্কোয়ার বাই কত, 2 এপসাইলন নট, তাই তো? তাহলে কত আসছে, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। বুঝতে পারলি? আচ্ছা, আমরা যদি এর বাইরে ক্যালকুলেট করি তাহলে কি হবে, একটা পয়েন্টে 8, ওকে, তাহলে এখানটায় কি, এটা হচ্ছে স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস, তাহলে তার জন্য কি হবে, ইটা ই ইন্টু কত, 4 পাই স্মল আর স্কোয়ার, ওকে, 4 পাই স্মল আর স্কোয়ার, গসিয়ান সারফেস দিয়ে যত ফ্লাক্স বেরোচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে, দিস ইকুয়ালস কি, এখন পুরো এনক্লোজ চার্জ কি, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ, ওকে, বাই এপসাইলন নট, রাইট? ওকে, এবার তুই দেখ তাহলে এখান থেকে কত আসছে, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ মানে হচ্ছে গিয়ে 4 পাই আর স্কোয়ার, এটা আসছে 2 পাই আলফা ক্যাপিটাল আর স্কোয়ার, রাইট, বাই এপসাইলন নট, ওকে। তাহলে এখান থেকে কত আসছে এর ভ্যালুটা, আলফা আর স্কোয়ার বাই 2 এপসাইলন নট আর স্কোয়ার, না এরকম আসছে তো, ক্লিয়ার? এইবার তাহলে কিউটা কত হলে আমার ইটা ইন্ডিপেন্ডেন্ট অফ আর হবে, এটা হচ্ছে গিয়ে একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, তার জন্য হলো, ঠিক আছে। এবারে ধর এরকম একটা বল আছে, এই বলটা কিউ চার্জ আছে, এবার বলটার বাইরের যে স্পেসটা সেখানে চার্জ ডিস্ট্রিবিউশন আছে, বুঝতে পারলি? এখানটা এরকম স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন আছে। এবার এই চার্জ ডিস্ট্রিবিউশনটার ডেন্সিটি হচ্ছে রো ইকুয়ালস আলফা বাই আর, ক্লিয়ার? ওকে, যেটা সেন্টার থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এইবার এখানটায় যদি আমি একটা নিই, গসিয়ান সারফেস নিই, তাহলে এর মধ্যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, ঠিক? তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে বলতো, কি ই ইন্টু কত, ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, রাইট? ইলেকট্রিক ফ্লাক্স ইজ, এবার এ কতটা চার্জ এনক্লোজ করে রেখেছে, এখানে কিউ প্লাস কি এই পার্টটুকু আছে না চার্জের, ইয়েস অর নো, রাইট? তাহলে এই পার্টটুকু হচ্ছে এখান থেকে এ অবধি কত 8, তো অলরাইট, তাহলে 8 থেকে কি
এই অবধি যেতে হবে স্মল আর অবধি, ইজন্ট ইট ক্লিয়ার? তাহলে এটা আমি ধরছি Q1 বাই এপসাইলন নট, মানে এই চার্জটুকু Q1, এই পিঙ্ক দিয়ে যেটুকু দেখাচ্ছে, ক্লিয়ার? এইবার Q1 এর ভ্যালুটা কত হবে? রো ডিভি, ইন্টিগ্রাল রো ডিভি ফ্রম ক্যাপিটাল আর টু স্মল আর। বুঝলি? এখান থেকে অবধি চার্জটা, এইটুকু হচ্ছে Q1, ঠিক আছে? এইবার Q1 এর ভ্যালুটা কত হবে? আলফা বাই আর 4πr² dr, ওকে, ফ্রম আর টু স্মল আর। তাহলে এটা কত? 4π alpha r dr from r to small r, then Q1 becoming 2π alpha r square minus capital R square, r square by 2 দিয়ে 4 কেটে 2π alpha r square minus r square। নাও এখানটায় বসিয়ে দিলে কত আসছে? e into 4π r square equals 1 by epsilon naught q plus 2π alpha r square minus r square, ওকে? এবার এখান থেকে ইফ ইউ এর ভ্যালু ক্যালকুলেট করছি, তাহলে এটা ডিভাইড করলে কি? এটা 1/4π এপসাইলন নট, ঠিক আছে? আর আর স্কোয়ারটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, কত আসছে? কিউ প্লাস কত? আচ্ছা, কিউ বাই আর স্কোয়ার, ওকে? আর কত আসছে? এখানে আসছে 2π আলফা আর স্কোয়ার বাই আর স্কোয়ার কেটে গেল, মাইনাস কত আসছে? 2π আলফা ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার, ওকে? এবার এই টার্মটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তাহলে এই দুটো টার্ম ইকুয়াল হয়ে গেলেই কী হবে? আর এর টার্ম কেটে যাবে, ওকে? সো ই উইল বি ইন্ডিপেন্ডেন্ট, বুঝতে পেরেছি বুদ্ধি? তাহলে বলের বাইরে হচ্ছে না এই পয়েন্টটা, এই বলের বাইরে হচ্ছে না এই পয়েন্টটা, যেখানে ই ইন্ডিপেন্ডেন্ট অফ আর বলছে, ক্লিয়ার? গট দ্য প্রবলেম? এটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন বলটাতে না, বলের বাইরে স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের কথা বলছে, সারাউন্ডিংয়ে। গট দ্য প্রবলেম না? ঠিক আছে, তাহলে ই ইকুয়ালস কি? ই ইন্ডিপেন্ডেন্ট অফ আর when q by r square equals 2π alpha r square by r square। তাহলে q এর ভ্যালু কত? 2π alpha r square, ওকে? সো দিস ইজ দ্য চার্জ অফ দিস বল, হয়ে গেল। এবার কি? তাহলে এই দুটো পার্ট কেটে গেলে কি বাকিটা হবে? ই এর ভ্যালু, অ্যান্ড সো ইজ কি? 2π দিয়ে 4π এলে 2 এসছে, আলফা বাই 2 এপসাইলন নট, ওকে? গট ইট? এটা দেখ, ধর আমার কাছে দুটো চার্জ আছে, প্লাস কিউ, রাইট? এর ঠিক মিড পয়েন্টে, ওকে? ধর এই লেন্থটা হচ্ছে এল, ওকে? তাহলে এর মিড পয়েন্টে কি? এটা L/2, রাইট? এখানটায় আমি যদি পোটেনশিয়াল ক্যালকুলেট করি, কত হবে? কিউ বাই 4π এপসাইলন নট L/2, রাইট? কিউ বাই 4π এপসাইলন নট আর। এবার এটা কি? দুটোর জন্য হবে, দুটো চার্জের জন্য হবে, সো ইট উইল বি 4q বাই 4π এপসাইলন নট L, 2 into 2 4, isn't it? এই পয়েন্টে, ওকে? ক্লিয়ার? কিন্তু এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0, কারণ এই পয়েন্টে একটা +1 চার্জ পুট করলে কী হবে? এদিকে রিপেল করবে আর এদিকে রিপেল করবে, ইকুয়াল রিপালশন কেটে যাবে। তাহলে কিউ বাই 4π এপসাইলন নট L/2 স্কোয়ার আর কি মাইনাস কিউ বাই 4π এপসাইলন নট L/2 স্কোয়ার, কী হয়ে যাচ্ছে? ইট বিকামিং 0, ওকে? তাহলে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 হলেই যে সেই পয়েন্টে পোটেনশিয়াল 0 হতে হবে তার কোনো মানে নেই, ঠিক? আবার ঠিক এর উল্টো কথাটা এর পরের এটায় রয়েছে,
এখানে কি প্লাস কিউ মাইনাস কিউ, রাইট? ওকে, তাহলে এই পয়েন্টে কি, এই পয়েন্টে পোটেনশিয়াল কি, 0, কিউ বাই 4πε0 L/2 মাইনাস কিউ বাই 4πε0 L/2, তাহলে পোটেনশিয়াল 0 এখানে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড নন জিরো। তার মানে ইট ইজ দ্য এক্সাম্পল অফ ই জিরো বাট ভি নন জিরো, তাই তো? আর ইট ইজ দ্য এক্সাম্পল অফ ভি জিরো বাট ই নন জিরো, ঠিক আছে? এখানে ইলেকট্রিক ফিল্ড +1 বসালে কি, এটাও এদিকে রিপেল করবে আর এটা এদিকে অ্যাট্রাক্ট করবে, তো দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে ই এর ভ্যালু তখন কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো কিউ বাই 4πε0 L/2 স্কোয়ার প্লাস কিউ বাই 4πε0 L/2 স্কোয়ার। এখানে মাইনাস আর মাইনাস কিউ নেবো না, অ্যাট্রাকশন দেখিয়ে দিয়েছি, তাই প্লাস ম্যাগনিটিউড নেবে শুধু, ঠিক আছে? তাই তখন এটা কত হয়ে যাবে, এটা 2 স্কোয়ার মানে 4/8 হয়ে যাবে নাকি, 4/8 কিউ বাই 4πε0 L স্কোয়ার। ওকে, ঠিক আছে? তার মানে হচ্ছে মোট কথায় আমাদের রিলেশন হচ্ছে এইটা, ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর, এটা হচ্ছে ই আর বি এর রিলেশন। ক্লিয়ার? ওকে, তার মানে ভি জিরো মানে তো ইটস নট নেসেসারিলি ডিভিডিআরও জিরো, ঠিক আছে? মে নট বি জিরো, জিরো হতেও পারে নাও হতে পারে। বি জিরো মানে তো ডিভিডিআর জিরো হবে তার কোনো মানে নেই, নাও হতে পারে, তাহলে ই জিরো নাও হতে পারে বি জিরো হলে, ঠিক? আবার ই যদি জিরো হয় তাহলে কি এখান থেকে ডিভিডিআর জিরো মানে হচ্ছে তখন ভি কথা কনস্ট্যান্ট, তাই তো? পোটেনশিয়াল কনস্ট্যান্ট, এবার পোটেনশিয়াল কনস্ট্যান্ট, এবার সেই কনস্ট্যান্টটা জিরোও হতে পারে নাও হতে পারে, নন জিরো কনস্ট্যান্ট হতে পারে, তাহলে ই জিরো হলে ভি জিরো হবে তার মানে নেই, আবার ভি জিরো হলে ই জিরো হবে তারও মানে নেই, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এটা অনেক সময় একটা 2 মার্কসের এক্সপ্লানেশন আসে, ঠিক আছে? ওকে, আচ্ছা 4 কি আছে, ফাইন্ড দ্য ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অ্যাসেম্বলি অফ এন চার্জেস, তাই তো? আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি of assembly of n charges, আচ্ছা সাপোজ ধর আমাকে এখানে একটা আমি চার্জ অ্যাসেম্বলি তৈরি করছি, তাই আমি ধর প্রথমে একটা চার্জ আনলাম Q1, এখানে আর কোনো চার্জ ছিল না, তাহলে এই Q1 চার্জটাকে কেউ রিপেল করেনি, তাহলে আমি জাস্ট ইজিলি আনতে পারলাম, তাহলে আমার আনার জন্য কোনো ওয়ার্ক ডান করতে হলো না। এবার আমি একটা চার্জ আনলাম Q2, এবার এই চার্জটা অ্যাট আ ডিস্টেন্স সে R21, এবার এই চার্জটা আনতে গেলে কি এই Q1টা রিপেল করবে, তাহলে ওর রিপালশনের এগেনস্টে ওয়ার্ক ডান করে একে আনতে হবে, ইয়েস অর নো? তাহলে আমি যতটা ওয়ার্ক ডান করতে হবে আমাকে ফর ইন্ট্রোডিউসিং Q2, সেইটা কী হবে, এর অ্যাসেম্বলির মধ্যে কী হবে, চার্জ অ্যাসেম্বলির মধ্যে স্টোর হবে। এবার আমি একটা চার্জ আনলাম Q3, ঠিক আছে? তাহলে অ্যাট এ ডিস্টেন্সে এটা হচ্ছে R23 আর এটা হচ্ছে সে R131, ঠিক আছে? এবার কি দুটো চার্জ রিপেল করবে একে, তাহলে একে আনতে গেলে আরও কষ্ট করতে হবে, তাহলে আরও এনার্জি স্টোর হবে। এনার্জিটা কোথায় স্টোর হবে? অ্যাসেম্বলির মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনজারভেটিভ ফোর্স, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট স্টোরড আপ অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? ওকে, তাহলে এই ওয়ার্ক ডান, প্রথমে তো কোনো ওয়ার্ক ডান হয়নি, সেকেন্ডবারে কত ওয়ার্ক ডান হলো, যখন Q2কে নিয়ে আসতে হলো তখন কত ওয়ার্ক ডান হলো, চার্জ ইন্টু পোটেনশিয়াল, তাহলে কত চার্জ আমি নিয়ে ইন্ট্রোডিউস করেছি Q2, এর পোটেনশিয়ালটা কে প্রডিউস করেছে Q1, তাহলে কত পোটেনশিয়াল Q1 বাই 4πε0 ইন্টু R21 ডিস্টেন্স Q বাই 4πε0। ক্লিয়ার? তা Q2কে আনতে এত ওয়ার্ক ডান হয়েছে, তারপর Q3কে আনতে কত ওয়ার্ক ডান হলো, Q3 প্রথমে Q3 ইন্টু কি Q1 এর পোটেনশিয়াল এই পয়েন্টে, তাই তো? মানে কত ওয়ার্ক ডান হয়েছে, চার্জ ইন্টু পোটেনশিয়াল, তাহলে Q3 হচ্ছে চার্জ, এবার পোটেনশিয়াল কি Q1 এর জন্য হবে Q2 এর জন্য হবে এই পয়েন্টে,
তাহলে কিউ ওয়ানের জন্য কত 4πε0 r31 আর কিউ টু এর জন্য কত 4πε0 r23 ওকে। তাহলে এরকম করে কি আমি এন খানা টোটাল Q4 Q5 এরকম করে Qn আছে, তাই তো? মোট এন খানা চার্জকে নিয়ে আসতে হচ্ছে। অলরাইট, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে টোটাল কত ওয়ার্ক ডান হলো, মানে টোটাল কত এনার্জি হলো, এগুলোকে সব সাম করতে হবে। তাহলে সাম করলে আমরা কি পাবো, এরকম একটা টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, মানে এদের সব ওয়ার্ক ডানগুলোর কি সাম হবে, এই সব ওয়ার্ক ডানগুলোর কি সাম হবে, তাই তো? ক্লিয়ার? তাহলে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে গিয়ে দ্য টোটাল পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য সিস্টেম, তাই তো? কত হবে সেটা? ইউ ইকুয়ালস, এই সব ওয়ার্ক ডানগুলো সাম করে দেয়, কত হবে 1/4πε0 তো কমন থাকবে, হ্যাঁ? তাহলে কত হবে, ফার্স্টে একটা দেখ Q2 Q1 R21 প্লাস কি Q2 Q3 R23, তাই তো? তারপরে কি হবে একটা Q1 Q3, তাই তো? মাল্টিপ্লাই করে দেখ Q1 Q3 Q2 Q3 আসছে, তাই তো? 4πε0টা কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে, 1/4πε0, ঠিক আছে? তাহলে একটা কথা হবে Q1 Q3 এরকম আসবে তো? তাহলে এইটাকে আমরা কিভাবে লিখি কম্প্যাক্ট নোটেশনে, এইভাবে 1/4πε0, ওকে, sum over I equals to 1 to n, sum over j equals to 1 to n, ঠিক আছে, ওকে। I, আচ্ছা, আর I নট ইকুয়ালস টু জে লেখার দরকার আছে? অবশ্যই দরকার আছে। I নট ইকুয়ালস টু জে QI QJ বাই RIJ, ঠিক আছে, ওকে। তুই দেখ, এটা তুই যদি তিনটের জন্য করিস, দেখ তুই এটা পেয়ে যাবি। আচ্ছা, তুই যদি দুটোর জন্য করিস সবচেয়ে ভালো, যদি দুটো চার্জ থাকে Q1 Q2, তাহলে তো এই একটাই ওয়ার্ক ডান থাকবে, আর তো কেউ থাকবে না, তাহলে শুধু এই রেজাল্টটা আসার কথা তো, হ্যাঁ? তাহলে দেখ তুই বোঝ এখানটায় কি আসবে, দেখ। আর এখানটায় আমি একটা হাফ দিয়ে দিলাম। এই হাফটা কেন মাল্টিপ্লাই করা হয়, এই হাফটা মাল্টিপ্লাই করা হয় টু অ্যাভয়েড ডাবল কাউন্টিং, ঠিক আছে, ওকে। এইটা তুই দেখলেই বুঝতে পারবি, আমি যদি সামটা ব্রেক করি দুটো চার্জের জন্য, তাহলেই তুই বুঝতে পারবি। দেখ, সামটা দুটো চার্জের জন্য এই রেজাল্টটা আসা উচিত তো, শুধু এই একটা ওয়ার্ক ডান আসা উচিত তো, Q1 আর Q2 আর কেউ নেই, তাহলে এইটাই শুধু ওয়ার্ক ডান হওয়া উচিত অ্যাসেম্বলি। বুঝতে পেরেছিস তো ফান্ডাটা? তো ঠিক আছে, তাহলে দেখ আসে কি না, আমি এখানটায় রাফে দেখাচ্ছি। দেখ কী হয়, ইউ কত হাফ, এটা রইল, I ইকুয়ালস টু 1 to 2 হবে, J ইকুয়ালস টু 1 to 2 হবে, দুটোই তো, QI QJ বাই RIJ। এবার দেখ ইউ, তাহলে এখান থেকে কত আসবে, হাফ 1/4πε0, ওকে। ব্রেক কর ফার্স্টেরটা, কত লিখেছিলাম, হাফ 1/4πε0 1 to 2 J equals 1 to 2 QI QJ by RIJ, রাইট? তাহলে এখান থেকে আসছে হাফ 1/4πε0, এখান থেকে আসবে সাম ওভার I ইকুয়ালস টু 1 to 2। এবারে আমি যেটা আগে ব্রেক করি, ঠিক আছে, তাহলে QI কত হবে, Q1 বার I R1 প্লাস QI Q2 বাই RI2, রাইট? এইবার কী হবে, হাফ 1/4πε0, এবার দেখ আইটা পুট কর, দেখ কত হয়। ফার্স্টে I ইকুয়াল টু 1 পুট করলে Q1 আসে, কিন্তু তুই তো আগে লিখেছি I নট ইকুয়াল টু জে, তাহলে ওই টার্মটা নেওয়া যাবে না। তাহলে এবার পরের টার্মটা বসা I2, তাহলে কত আসে Q2 Q1 বাই কত R21 প্লাস এর পরেরটা কি আসে I1 বসালে কত আসবে Q1 Q2 বাই R12, ঠিক আছে। আর পরের টার্মটা I2 বসালে কত আসবে Q2 Q2
কিন্তু আই ইকুয়াল টু টু, আই কিউ টু মানে কি, আই আর যে ইকুয়াল হয়ে যাচ্ছে সেই টার্ম তো নেওয়া যাবে না, আই নট ইকুয়াল টু যে, তাহলে এটা বাদ দিয়ে দিবি। বুঝলি কি বুঝলি না? তাহলে দেখ আরও R21 আর R12 তো একই জিনিস, R21 আর R12 তো সেম লেন্থ ওইটাই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা একই জিনিস হয়ে গেল না দুটো, তাহলে টোয়াইস হয়ে যাবে না? বুঝলি? এই টোয়াইস হয়ে গেল, তার সাথে এই টুটা কী হবে, ক্যান্সেল হয়ে যাবে, হাফের সাথে এই টোয়াইসটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক তো? তাহলে কি পড়ে থাকবে, 1/4πε0 কত পড়ে থাকবে, Q2 Q1/R2, ঠিক তো? তাহলে এইটা চলে এলো, দেখতো Q2 Q1/4πε0 R2, ঠিক। আর এই ডাবল কাউন্টিংটা অ্যাভয়েড করাটা বুঝলি, এখানে টোয়াইস আসছিল দেখলি তো, ওই টুটা এই টু দিয়ে কেটে গেল, ঠিক। তাই ডাবল কাউন্টিং অ্যাভয়েড করার জন্য একটা হাফ আসে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ইন জেনারেল এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাসেম্বলি অফ এন চার্জেস, ঠিক আছে? এটাকে আমরা অনেক সময় এইভাবেও লিখি, ইউ ইকুয়ালস দেখ হাফ, আমি যদি সাম ওভার আই ইকুয়ালস টু 1 to n, আমি যদি কিউ আইটা লিখি সাম ওভার জে কিউ জে বাই 4πε0 আর আই জে, তাহলে এটা কি হয়, সমস্ত জেথ চার্জগুলো কিউ আই বাদ দিয়ে বাকি সমস্ত যে জেথ চার্জগুলো আছে, ঠিক আছে, ওকে, ফর অল জেথ চার্জ আয়েথ পজিশনে যত পোটেনশিয়াল ক্রিয়েট করছে, ধর এইখানটায় যদি তুই যে কোনো একটা আয়েথ চার্জ ভাব, ধর এটা আয়েথ চার্জ Q1, তাহলে এই আয়েথ চার্জটা বাদ দিয়ে Q1টা বাদ দিয়ে যত জেথ চার্জ আছে Q2 Q3 Q4 Qn যত আছে সবাই এইখানে Q1-এর পজিশনে যত পোটেনশিয়াল তৈরি করছে, তাই তো? তাহলে টোটাল পোটেনশিয়াল অ্যাট দ্য সাইট অফ কিউআই যে পয়েন্টে আছে, যে সাইটে আছে, সেখানে যত পোটেনশিয়াল ক্রিয়েট করছে সমস্ত চার্জগুলো মিলে টোটাল পোটেনশিয়াল, তাহলে এটাকে ভিআই বলে দিতে পারি না? তাহলে ইউ এর ভ্যালুটা কী হয়, ইজ ইকুয়ালস টু হাফ সাম ওভার কিউআই ভিআই, ঠিক আছে? কিউটা হচ্ছে চার্জ আর ভিটা হচ্ছে কি পোটেনশিয়াল, বুঝলি তো? ক্লিয়ার? ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোর ওই এটা মাথায় ঢুকলো, বেশ। তাহলে এখানটায় তুই কি করবি দেখ, নেক্সট তোর ধর এই প্রবলেমটা বলে দিচ্ছি 4/3, ঠিক আছে? এই প্রবলেমটা বলতো কি আছে, 4/3টা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানটায় কি আছে একটু বল। 45 ডিগ্রি আছে উপরে, 45 মানে আইসোসেলিস, তাই তো? তার মানে এটাও 45, তাই তো? বেশ, তাহলে এটা এ হলে এটা এ, এটা তাহলে √2a। আচ্ছা, কি এবার চার্জ, এটা ক্যাপিটাল কিউ, হ্যাঁ, আর এখানে মাইনাস স্মল কিউ, এখানে হ্যাঁ, আর এখানে প্লাস কিউ হলো। এবার করে দে তাহলে এখান থেকে, তাহলে টোটাল এনার্জি কত হবে, 1/4πε0 নে, ঠিক? তাহলে এবার বল, ফার্স্টে এই দুটো চার্জের মধ্যে নিই, তাহলে কত, Q/R কত, এ, তারপরে এই দুটো চার্জের মধ্যে নিলে কত, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে কত, মাইনাস কিউ স্মল Q/√2a, আর লাস্টে এই দুটোর মধ্যে নিলে কত হবে, মাইনাস Q²/a, তাই তো? কিউ ইন্টু দুটোই তো স্মল কিউ, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাই তো? হয়ে গেল। এবার ইউটা যদি 0 হয় তাহলে কি করবি, এটা 1/4πε0 0 হয়ে গেল, তাহলে এখান থেকে কত লিখবি, Q/a ইকুয়ালস টু কত হবে, Q/√2a প্লাস Q²/a, রাইট? তাহলে এখান থেকে এগুলো ক্যান্সেল করে দিলাম, তাহলে এখান থেকে
কিউগুলো যদি ক্যান্সেল করে দিই তাহলে কত থাকে, কিউ/√2 প্লাস এখানে একটা কিউ থাকে, তাই তো? তাই এবার কিউ/কিউ এর রেশিও, তাই কত হবে, কিউ ইকুয়ালস কত, কিউ 1 - 1/√2। তাই কত আসছে, √2 - 1/√2। তাহলে কত আসছে, কিউ/কিউ, √2 - 1, সরি মানে √2/√2 - 1, এরকম আসছে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল? তাই এটা হচ্ছে রেশিও। অলরাইট, the number 5 is induced charges on the dielectric. So here it will be like this. See, suppose the induced charges are like this, okay? Okay, so here the electric field is E, which is E0 minus E induced. Okay, fine. So E0 is the field when there is vacuum, no dielectric. Okay, it is E0. Okay, and E induced will be in the opposite direction due to the induced charges from plus to minus, like this. This is E induced. So the net field in the dielectric will be E equals E0 minus E induced. Okay, so we will write E equals E0 minus E induced will be Q induced by epsilon naught A. Okay, okay, E will be Q by, is the net field that is equals to Q by K epsilon naught A, and E0, Q is this charge, Q minus Q. Okay, and Q induced is this charge, okay, minus Q induced. Okay, so it is E0 is Q by epsilon naught A minus Q induced epsilon naught A. Okay, fine. K is the dielectric constant of this medium. Okay, fine. We know in the dielectric medium of dielectric constant K, the electrostatic force becomes 1 by K times than that of the vacuum, right? That in the vacuum, right? So is E. So see, E is E0 Q by epsilon naught A by K. So Q by K epsilon naught A. It is Q, E. So here it will be cancelled. So Q induced will become Q minus Q by K. Okay, so the induced charges on the dielectric will be Q 1 minus 1 by K. Okay, this. Okay, so this is the formula to calculate the induced charges on the dielectric. Okay, number 6, electrostatic self energy of a sphere of radius r and charge q. Alright, let's consider
This is the sphere. This is the radius r, right? Okay. Let us consider a strip, spherical strip of radius smaller and width here. Okay, fine. So this is the, so what is the energy of this strip? Du. It will be certainly charge into potential, V into dq. Alright, so du will be, the potential is q by 4 pi epsilon naught r. Okay, fine. Okay, into dq. So dq will be rho into 4 pi r square dr. Okay, rho is the charge per unit volume, so rho into dv is dq. Okay, the charge contained in this strip. Okay, on this strip the potential will be due to this charge only, isn't it? Clear? Okay, so the potential q by 4 pi epsilon naught r. Okay, fine. So potential into charge. Okay, it is the energy. Okay, so actually we'll add up this strip to make the whole sphere, right? So we will do it like this. Q will be rho into 4/3 pi r cube, right? Okay, so now calculate the total electrostatic self energy of this sphere. So it will be 1 by 4 pi epsilon naught will be there. Now it will be rho square into 16 pi square by 3 into, it will be r to the power 4 dr. Okay, so it will become integral 0 to r. So it will become 1 by 4 pi epsilon naught rho square 16 pi square by 3. This will become r5 by 5. Okay, so in terms of q, what should I write? Q is rho into 4/3 pi capital R cube. So we will just 3q by 4 pi r cube. Okay, yeah, substitute rho here, so we will get 1 by 4 pi epsilon naught into 16 by 15. Rho square will be 9q square by 16 pi square r to the power 6 into r5 by 5. Here 16 pi square is there. Okay, so 16 pi square cancelled. It will be we will get r here, and this will be 3 and this will be 5. Okay, so by 15 rho square are written. Okay,
Okay, I have already written this 5, multiplied this 5 here. Okay, so it will be 1 by 4 pi epsilon naught 3q square by 5r. Okay. All right. Now let's do 7. This problem is just work done is change in potential energy. Okay. So it will be W will be you see here it is given that this point is A0 and this point is 0B. Okay, so we just need to calculate change in potential energy, that is UF minus UI. So it is going from A0 to 0B, from this point to this point it is going, right? So this will be Q VF minus VI. QV means U. So it's very simple. It is actually capital Q is moving, so put it capital Q, and small q is fixed at the origin. Okay, so it will be Q by this length is B, this length is A, so it will be 4 pi epsilon naught B minus Q by 4 pi epsilon naught A. So it's simple, Q by 4 pi epsilon naught, this is AB, A minus B. Okay, this is the work done, that's all. First do problem number 9. Okay, see, a dielectric, suppose the length is L, okay, and the area is A. You use A, the width is A, okay, fine, the width of the plates A, okay, that means it's like this, na, these two plates are like this, so this is length L, okay, and this width is A, suppose, okay. So there is a battery is connected like this, potential is V, a dielectric is there, it is inserted X length inside the parallel plate capacitor. So the rest of it is L minus X, right? So you see, you will get two capacitors, okay? You are getting here one capacitor C1 and C2, and these two are parallel, already I have discussed. So the net capacitance of this system will be C1 plus C2. So what is C? It will be K epsilon naught A. Now the area will be, see, X length is there, okay, the capacitor, and this is A. So this area is X into A, right? This area is X into A. So X into A by D.
that means the width is given, say the width, the distance between the plates are given as d, call it d. Okay, let it be d. Okay, d. And C2 will be, it is vacuum, so there will be no k, so it is epsilon naught L minus x into a by d. Okay, so what we can write it as, say epsilon naught a by d can be taken common. Here it will be kx plus L minus x. So it is nothing but L plus k minus 1 into x. Okay, so what is the energy of the system? U, half cv square. So it will be simply epsilon naught a by d half c v square. Okay, now what is the force on this slab? F. Now as electrostatic force is conservative, F will be du dx, simple. So it will be half epsilon naught a by d. Now this will become, this is 0 and this is k minus 1, okay, into v square, simple. Okay, so this is the force, okay, that will act on this dielectric. Fine, clear? All right. Now this is the force on the dielectric. Sometimes they ask you one question, that suppose here with the dielectric, say using a pulley like this, this is how the problem is also asked. Same problem, suppose a weight is suspended. Okay, so what is this weight? Okay, so suppose this is an equilibrium. Okay, so this force will be equal to mg. Okay, so mg equals this, just you have to calculate m. Okay, fine, just do mg equals f, and then f is already calculated, so find m. Okay, all right. Now say this force is attractive. Okay, that means here are the positive charges, right? Okay, here are the negative charges. Okay, এবার এই যে ডাইলেকট্রিকটা, এর মধ্যে তো ইনডিউস চার্জ তৈরি হয় এরকম মাইনাস প্লাস। ওকে, তাহলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে এই মাইনাস চার্জগুলোকে কি এই প্লাস চার্জগুলো অ্যাট্রাক্ট করবে, আর এই প্লাস চার্জগুলোকে এই মাইনাস চার্জগুলো অ্যাট্রাক্ট করবে। ওকে, তার মানে ডাইলেকট্রিকটা যখন রিমুভ হওয়ার চেষ্টা করবে এই ক্যাপাসিটার থেকে, তখন অ্যাকচুয়ালি the dielectric will feel an attractive force that tends to push the dielectric back into the capacitor. Okay, fine. ও এরকম ফোর্সটা ফিল করে এফ, যাতে আবার এর ভেতর চলে যায়। ক্লিয়ার? তাই জন্যই অ্যাকচুয়ালি এই দিকে ফোর্সটা এফ, আর এই দিকে আমি একটু আগে বলছিলাম এটা হচ্ছে এমজি। ক্লিয়ার? ওকে, এফ ইকুয়ালস এমজি হয়, এই প্রবলেমটা দেয় অনেক সময়। আচ্ছা, এবারে এখানে একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড পার্টিনেন্ট কোয়েশ্চেন, একটা খুব বিউটিফুল একটা জিনিস, যেটা হয়তো এই প্রবলেমটার ক্ষেত্রে অনেকেই আমরা ওভারলুক করব, কিন্তু এটা না ওভারলুক করার, এটা ওভারলুক করলে আমরা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট মিস করে যাব। সেটা হচ্ছে, আচ্ছা যদি এরকম একটা অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করে, তাহলে এই ডাইলেকট্রিকটাকে
ক্যাপাসিটার থেকে বাইরে বার করতে হলে কি করতে হবে? এক্সটার্নাল এজেন্টকে লাগবে, এই অ্যাট্রাকটিভ ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান করবে এক্সটার্নাল এজেন্ট, ফোর্স দিয়ে একে বার করতে হবে, রাইট? ক্লিয়ার? এবার এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স, রাইট? তাহলে ইফ এক্সটার্নাল এজেন্ট ডাজ সাম ওয়ার্ক, ইট শুড গেট stored in the system as electrostatic potential energy. কিন্তু একটা ব্যাটারি কানেক্ট থাকা কন্ডিশনে যদি ডাইইলেকট্রিক রিমুভ হয়ে যায়, তাহলে তো আমরা দেখেছি যে এনার্জি ক্যাপাসিটারে ডিক্রিজ করে যায় রাদার ইনক্রিজিং। তাহলে যদি এরকম হতো যে এই যে ওয়ার্ক ডানটা করছে এক্সটার্নাল এজেন্ট, সেটা ক্যাপাসিটারে স্টোর করছে, তাহলে ফাইন। কিন্তু এই এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডানটা তো ক্যাপাসিটারে স্টোর হচ্ছেই না, র্যাদার ক্যাপাসিটারের নিজের এনার্জিও খানিকটা লুজ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্যাপাসিটারের যে এনার্জিটা লুজ হচ্ছে সেটা অ্যান্ড এক্সটার্নাল এজেন্টের যে ওয়ার্ক ডান সেটা গেল কোথায়? ক্লিয়ার? সেটা যদি ডিস্ট্রয় হতে পারে না, এনার্জি কনজারভেশন ভায়োলেটেড হয়ে যাবে। আবার সেটা ডিসিপেটও করতে পারে না, রাইট? কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? ওকে। তাহলে এই এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডানটা কোথায় গেল, আর ক্যাপাসিটারের যে এনার্জিটা মিসিং হলো সেটাই বা গেল কোথায়? অ্যাকচুয়ালি এই এনার্জিটা আবার স্টোর হয়ে যাবে হচ্ছে গিয়ে এই ব্যাটারির মধ্যে। ক্লিয়ার? আর যদি এই ইফ ইউ কনসিডার দ্য রেজিস্ট্যান্স অফ দিস কানেক্টিং ওয়্যার, তাহলে কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ডিসিপেট করে যাবে কিছুটা এনার্জি, আর পার্ট অফ ইট, আর বাকিটা কী হবে? ব্যাটারির মধ্যে স্টোর হয়ে যাবে এনার্জিটা। ক্লিয়ার? কারণ ব্যাটারিটা তো কিছু এনার্জি দিয়ে ওয়ার্ক ডান করে চার্জ করেছিল এই ক্যাপাসিটারটাকে। ক্লিয়ার? তাহলে সেই যে যতটা এনার্জি দিয়ে বা ওয়ার্ক ডান করে ব্যাটারি ক্যাপাসিটারকে চার্জ করেছিল, নাও দ্যাট এনার্জি উইল ফ্লো ব্যাক ইনটু দ্য ব্যাটারি, এনার্জিটা আবার ব্যাটারির মধ্যে হয়ে চলে যাবে। মানে অ্যাকচুয়ালি এটা একটা খুব মজার কনসেপ্ট হবে যে ক্যাপাসিটার থেকে ডাইইলেকট্রিকটা যদি আমরা রিমুভ করার চেষ্টা করি, তাহলে অ্যাকচুয়ালি তখন ক্যাপাসিটারটা উল্টে ব্যাটারিকে চার্জ করবে। আগে ব্যাটারি ক্যাপাসিটারকে চার্জ করেছিল, এখন উল্টোটা হবে, এখন ক্যাপাসিটারটা উল্টে ব্যাটারিকে চার্জ করবে। ক্লিয়ার? কারণ ক্লিয়ারলি এখানে কিউ ইকুয়াল সিভি, তাহলে যদি ডাইইলেকট্রিক রিমুভ হয় সি ডিক্রিজ করবে, ভি তো কনস্ট্যান্ট আছে, তাহলে কিউ ডিক্রিজ করবে, মানে ক্যাপাসিটারের চার্জ কি কমে যাবে, তাই তো? চার্জগুলো কমে যাবে। তাহলে চার্জগুলো কমে যাবে কোথায়? চার্জ তো কনজার্ভ থাকে সিস্টেমের, আইসোলেটেড সিস্টেমে। তা চার্জটা কী হবে? ইট উইল ফ্লো ব্যাক টু দ্য ব্যাটারি। ওকে, তার মানে অ্যাকচুয়ালি দেয়ার উইল বি আ রিভার্স চার্জিং। ওকে, ব্যাটারি উইল গেট চার্জড। ওকে, এনার্জিটার একটা পুশ ব্যাক হবে ইনটু দ্য ব্যাটারি। ওকে, এটা খুব একটা ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, নেক্সট আমরা দেখব কি প্রবলেম আছে। প্রবলেম নাম্বার 10। আচ্ছা, প্রবলেম নাম্বার 10-এ আছে হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, কিন্তু ওর প্লেটগুলো হচ্ছে সেমি সার্কুলার শেপ। ঠিক আছে? তাহলে এরকম দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের মধ্যে একটা ডাইইলেকট্রিক আছে। ক্লিয়ার? এবারে আগেরটার মতনই প্রবলেম, আগেরটা যেমন ট্রান্সলেশনাল মোশন অফ দ্য ডাইইলেকট্রিক, মানে ডাইইলেকট্রিকটাকে আমরা রিমুভ করছিলাম, ডাইইলেকট্রিকটা একটা স্ট্রেট লাইন মোশন করছিল। এখানে ডাইইলেকট্রিকটা রোটেশনাল মোশন করে, মানে দ্য ডাইইলেকট্রিক ক্যান রোটেট অ্যাবাউট দিস অ্যাক্সিস। ওকে, মানে ডাইইলেকট্রিকটা আগে কি অ্যালাইন্ড ছিল প্যারালাল প্লেট দুটোর সঙ্গে। ওকে, এখন কি ডাইইলেকট্রিকটা রোটেট করছে। ক্লিয়ার? তার মানে ডাইইলেকট্রিকটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? ওকে, ডাইইলেকট্রিকটা এরকম একটা অ্যাক্সিসের অ্যাবাউটে কী করছে? ও রোটেট করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ডাইইলেকট্রিকটা রোটেট করে যদি যায়, তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য
টর্ক অ্যাক্টিং অন দ্য ডাইইলেকট্রিক। ঠিক আগেরটার মতো যেরকম একটা ফোর্স ডাইইলেকট্রিকটাকে পুশব্যাক করার চেষ্টা করছিল, একটা অ্যাট্রাকটিভ ফোর্স আমরা যেমন ক্যালকুলেট করলাম, ঠিক এখানে একটা অ্যাট্রাকটিভ টর্ক যেটা কাজ করবে ডাইইলেকট্রিকটাকে আবার পুশব্যাক করার চেষ্টা করবে উইদিন দ্য ক্যাপাসিটার। ওকে, তাহলে সেই টর্কটা ক্যালকুলেট করতে হবে। ডাইইলেকট্রিকটা রোটেট করে গেলে কি ডাইইলেকট্রিকটা বেরিয়ে গেল কিছুটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার থেকে, ঠিক আছে? তাহলে একটা টর্ক আবার ওটাকে আগের জায়গায় নিয়ে আসতে চাইবে, সেটা আমরা ক্যালকুলেট করবো। ক্লিয়ার? তো ডাইইলেকট্রিকটা কোনো একটা ইনস্ট্যান্টে সে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে গেছে। ক্লিয়ার? ওকে, তার মানে কিছুটা বেরিয়ে গেছে আর বাকিটা রয়েছে, এইটুকু পার্ট ডাইইলেকট্রিক রয়েছে আর বাকি পার্টটা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব? তাহলে এখানেও অবভিয়াসলি কী হবে, সি, আচ্ছা যদি এরকম হয়, আমি একটা জিনিস আগে বলে নিই, এর রেডিয়াসটা যদি আর হয়, এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে অবভিয়াসলি এটা কি আর থিটা। ওকে, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার কত এরিয়া, এটা আর যদি হয় তাহলে ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? হাফ ইন্টু আর থিটা, দ্যাট ইজ হাফ আর স্কোয়ার থিটা, রাইট? দিস উইল বি দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। তাহলে রেস্ট অফ দিস পার্ট এর এরিয়াটা কত হবে? পুরো সেমি সার্কেলটার এরিয়া পাই আর স্কোয়ার বাই 2, তো সেটার থেকে কী হবে, হাফ আর স্কোয়ার থিটা আমি মাইনাস করব, তাহলে আই উইল গেট হাফ আর স্কোয়ার কমন পাই মাইনাস থিটা। ওকে, মানে এই অ্যাঙ্গেলটা পাই মাইনাস থিটা। ওকে, ক্লিয়ার? তাহলে দুটো এরিয়া আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার তো এরিয়া দুটো পেয়ে গেলে অবভিয়াসলি আমি দুটো প্লেটের মধ্যে সেপারেশন হচ্ছে ডি, তাহলে আমি একটা বলবো হচ্ছে ক্যাপাসিটেন্স কত, তাহলে একটা প্লেটের মধ্যে ক্যাপাসিটেন্স হচ্ছে এপসাইলন নট এ উইল বি হাফ আর স্কোয়ার থিটা বাই ডি, আর যে পার্টটা ভ্যাকিউম রয়েছে এই পার্টটা ভ্যাকিউম রয়েছে, ঠিক আছে? আর যে পার্টটা ডাইইলেকট্রিক রয়েছে সেই পার্টটা কত হবে, কে এপসাইলন নট হাফ আর স্কোয়ার পাই মাইনাস থিটা বাই ডি। ওকে, নাও ক্লিয়ারলি দিস C1 অ্যান্ড C2 আর প্যারালাল। আমরা আগেই ডিসকাস করেছি প্লেট দুটোর মধ্যে ব্যাটারি লাগানো আছে ভি, ঠিক আছে? তাহলে সি উইল বি C1 প্লাস C2, তাহলে দিস উইল বিকাম হাফ আর স্কোয়ার, এপসাইলন নট হাফ আর স্কোয়ার কমন বাই ডি কমন, সো আমাদের থাকে হচ্ছে থিটা প্লাস কে পাই মাইনাস থিটা। তাহলে সি উইল বি আর স্কোয়ার এপসাইলন নট বাই 2d, দিস উইল বি k pi and this will be theta 1 minus k. Okay, now what will be the energy of this system? Half cv square, so it will be epsilon naught r square by 4d into v square into the rest of this thing. Okay, so what will be the torque? The torque will be du d theta. Okay, as simple as that. Okay, so it will be epsilon naught r square by 4d into v square. R is the radius, right, of the semicircular plate. Okay, this will be 0 and this will be 1 minus k. So if I take this minus common, then I will get 1 by 4 r square epsilon naught
by d into v square k minus 1. Okay, so see, there is a negative sign. This negative sign indicates that as this negative sign actually indicates that the torque is attractive. Okay, fine. Okay, so the magnitude is this. Okay, the negative sign indicates that the torque is attractive. That means attractive means the torque actually tries to push the dielectric back into the parallel plate capacitor. Okay, the expression will be this, the magnitude of the torque. Okay, now let's do problem number 11. Okay, here is a parallel plate capacitor. One plate is this horizontal and another plate is doing an angle with the horizontal. Fine. So this angle is, this is d, this angle is theta. So now let us consider a small strip here. Okay, so what will be the capacitance of this strip, say at a distance x? Okay, this dx. Okay, let this be E. Okay, so suppose these are the square plates. Okay, it will be easier to think. So this thing, see, let this be y. So it will be this much is x. So from this triangle we can write tan theta is y by x. So if theta is small, then tan theta is almost theta. So it will become y equals to x theta. Okay, so the plate separation here is d plus y, right? The plate separation is d plus y, that is d plus x theta. Okay, now what will be the area? A into dx, isn't it? The area will be A into dx. Okay, of this strip capacitor. So what will be the capacitance of this strip capacitor DC? Will be epsilon naught A dx by d plus x theta. Okay, so now if I consider such strip, okay, throughout the combination, I will add all these strip capacitors are parallel. So the total capacitance will be thus the sum of all the strip capacitances. Okay, so total capacitance integral DC. So it will be epsilon naught A integral dx by d plus x theta. Okay, now x is from 0 to A, right? So C will be epsilon naught A by theta. Okay, and this will be log d plus x theta from 0 to A. Now it will be epsilon naught A by theta log
d plus a theta by d. X upper limit is a, lower limit is 0. So it is ln d plus a theta minus ln d, that is d plus a theta by d log. Now it will be simple to get. See, if this height is given as h, so see, it's simple, tan theta is a by h, isn't it? Sorry, h by a, isn't it? Okay, fine. So it will be h by a, and log, let it be 1 plus a by d into theta. Now theta is h by a. Okay, so c is epsilon naught a square by h log 1 plus h by d, using theta equals h by a. Okay, we get this h by a cancel, so I get h by d. So log 1 plus x means log, now we only have to expand this. Log 1 plus x means x minus x square by 2, like this. Okay, clear? And plus there are terms, other terms, so we only need to calculate up to the second term only, as x is small here, h much less than d. Okay, so since h much less than d, so h by d is much less than 1. Okay, so x much less than 1, so let us write it as like this, x minus x square by 2. So we will get c as epsilon naught, a square is area, plate area, h log, no more log, it will be h by d, isn't it? X is h by d minus half h square by d square, isn't it? Now, so just take d common, epsilon naught a by d, and put h inside, so it will be 1 minus h by 2d. Okay, so here is the answer. Take d common and put h inside, we get it. Neglecting higher terms of this. Okay. Fine. Let us do 12. See, there are two capacitors, two dielectrics inserted like this. This is D and this is A. So just consider a strip capacitor here. Okay, so let it be, call it 0 0. So let it be x, this is dx, and this is y, this is d minus y. Okay, so see, for this strip capacitor, actually
for this strip capacitor, these two are in series. We have already discussed this thing. They have the same charge. Okay, they will have the same charge. So these two are series. So if I calculate the capacitances of this part and this part separately and make the series combination, I'll get the total capacitance of this. Okay, or we know that what is the formula of capacitance for this if two dielectrics of different width is inserted. Okay, so what is the capacitance of this strip capacitor? First let us write that DC is epsilon naught. What will be the area? Area will be A into dx. Okay, area is this much, A dx of this strip capacitor, and total area will be A square, right, if the plates are square plates. Then it is d1 by k1 d2 by k2, so it will be d minus y by k1 plus y by k2, right? Okay, this is the formula epsilon naught A by d1 by k1 plus d2 by k2. Now see, if we consider all such strip capacitors, alright, fine, then we just, all these strip capacitor will have the same potential difference across them, right? So they will be just parallel. Okay, so the total capacitance will be integral C will be integral dc, the sum of all these strip capacitances. So it will be simply epsilon naught a constant integral dx by d minus y by k1 plus y by k2. Now here it is dx and it is y, so we must replace y by x. How? See, this is d and this is a, so we get two triangle here, one large triangle and one small triangle. These two triangles are similar, so I get d by a is equals y by x. So y I get d by a into x. So C will be epsilon naught a dx by, what is d minus, you just write it, d minus d by a into x by k1 plus d by a into x by k2. Okay, so now simplify it a bit. Now simple mathematical manipulation. So it will be d by k1, and so d by k1 is there, one term, and from the other term we get, if we take d common, we get d by a common, 1 by k2 minus 1 by k1 into x. Alright, now it's done. Just do x limit is 0 to a, so it is simply epsilon naught a by, this term will come here, d by a 1 by k2 minus 1 by k1. Okay, and it will be simply log d by k1 plus this thing from 0 to a. So it will be epsilon naught a square. Now if we do a little manipulation, it will be k1 k2, so d into k1 minus k2, and it will be log
See, when we put a, we will get d by k1, and here if we put a and a cancel, so plus 1 by k2 minus 1 by k1 into a. Alright, and if we put lower limit, then x equals 0, so this term gone, we get only d by k1. So this by d by k1. So epsilon naught a k1 k2 d k1 minus k2, and the rest of the thing will become, see, if a cancel, d के multiply করলে d by k2 minus d by k1, d by k1 gone, so it is d by k2 only. Okay, by এটা d by k1, so it is k1 by k2. Yes, so it's simple. Epsilon naught k1 k2 a square k1 minus k2 into d log k1 by k2. Here is the proof. Okay, now let's do 13.